নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সমাবেত আমার প্রাণপ্রিয় দেশপ্রেমিক ভাইরা, আজকে এই সমাবেশ কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আজকে বাংলাদেশের যে সামগ্রিক অবস্থা, এতে আমরা যারা দেশপ্রেমিক রয়েছি, যারা দেশকে ভালোবাসি, বিশেষ করে আমরা যারা এদেশে ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা যারা মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা সবাই আতঙ্কিত। সবাই আজকে আমরা দেশ নিয়ে আতঙ্কিত, দেশের স্বাধীনতা নিয়ে আতঙ্কিত, সার্বভৌমত্ব নিয়ে আতঙ্কিত, আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। আজকে বাংলাদেশে কোনো সুস্থ রাজনীতি নেই, রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলা হয়েছে। দেশের অর্থনীতি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে আমাদের দেশের শিক্ষা সংস্কৃতির উপর নতুন করে আঘাত হানা হয়েছে। আজকে যারা আজকে ক্ষমতায় রয়েছে, আজকে বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, তিনি কিছুদিন আগে বলেছেন যে 1973-এর পরে এই 7ই জানুয়ারি, এবছরের 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, 1973-এর পরে 73 সালের পরে নাকি এর চেয়ে ভালো নির্বাচন আর হয় নাই। তার মানে এই নির্বাচনটাকে তিনি বলছেন ইতিহাসের একটা ভালো চমৎকার নির্বাচন। আসলে 73-এর নির্বাচন আর এই নির্বাচনের সাথে মিল আছে, ঠিক আছে। 73-এর নির্বাচন আর 7ই জানুয়ারির নির্বাচন, এর চেয়ে জঘন্য নির্বাচন বাংলাদেশে আর হয় নাই। কারণ হলো 1973-এর নির্বাচনও কোনো বিরোধী দল ছিল না, আর এখনো কোনো এই 7ই জানুয়ারির নির্বাচনও কোনো বিরোধী দল ছিল না। সবচাইতে দুঃখের বিষয় এবং আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হলো যে বর্তমান যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট কেন বসে, এই পার্লামেন্টের কি প্রয়োজন আমরা বুঝি না। কারণ এই পার্লামেন্টে কি কোনো বিরোধী দল আছে? এরা তো আওয়ামী লীগের অফিসে বসলেই পারত। এত টাকা খরচ করে পার্লামেন্টে বসার তো কোনো প্রয়োজন ছিল না। এই বাংলাদেশের ইতিহাসে এই 73 সালের পার্লামেন্টে কোনো বিরোধী দল ছিল না, আর এখনো আর কোনো বিরোধী দল নাই। এই জন্যই মনে হয় প্রধানমন্ত্রী বলেছেন 73-এর পরে এসে ভালো নির্বাচন হয় নাই। আবার তিনি কিছুদিন আগে বললেন, মাত্র এই 2-3 দিন আগে, যে আমাকে যদি উৎখাত করা হয় তাহলে প্রধানমন্ত্রী কে হবে? তার মানে তিনি তার কোনো বিকল্প বাংলাদেশে দেখেন না। আসলে আপনার বিকল্প নাই। তাহলে তিনি কি বলতে চান? তিনি কি চিরদিন বেঁচে থাকবেন? তার কি মৌত হবে না? আজরাইল কি তাকে ভুলে গেছেন? কি বলেন আপনারা? তিনি কিভাবে বললেন যে তাকে উৎখাত করা হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে? তাহলে উনি কি বিদায় নিবেন না? কোনোদিনই বিদায় নিবেন না। এই যে এত বড় উদ্ধত্ত, পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচাররাই এমন উদ্ধত্ত করতে পারে। তা আমরা এমন একজন স্বৈরাচারের অধীনে বসবাস করছি, যিনি বাংলাদেশে তার কোনো বিকল্প দেখেন না। তিনি ক্ষমতা থেকে চলে গেলে কে দেশটা চালাবে এটা তিনি দেখেন না। আমরা পরিষ্কার বলতে চাই, আপনাকে জনগণ ক্ষমতায় বসায় নাই। আপনি ক্ষমতা থেকে নামুন, কে প্রধানমন্ত্রী হবে, কে ক্ষমতায় যাবে, এটা জনগণ নির্ধারণ করবে। বারবার আপনি জনগণের সাথে প্রতারণা করেছেন। আজকে গোটা বাংলাদেশে একটা হতাশা তৈরি হয়েছে, একটা রাজনীতিতে একটা চরম শূন্যতা তৈরি হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পরে এত বড় হতাশা, এত বড় শূন্যতা আর কখনো তৈরি হয় নাই। এখন বাংলাদেশে নিয়মতান্ত্রিক গঠনমূলক রাজনীতি নেই বললেই চলে। আজকে আওয়ামী লীগও ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ যে একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, আজকে সেই দলও আজকে রাজনীতি তারা করতে, স্বাভাবিক রাজনীতি তারা করতে পারছে না। আজকে রাজনীতি চলে গেছে দুর্নীতিবাজদের হাতে, রাজনীতি চলে গেছে লুটেরাদের হাতে।
আজকে আপনারা জানেন দেশের ব্যাংকগুলো, সবগুলো ব্যাংক, কোনো ব্যাংকই আর ভালো নেই, সবগুলো ব্যাংক আজকে ধ্বংস হয়ে গেছে। ব্যাংকগুলো নিয়ে আজকে কি করবে বাংলাদেশ ব্যাংকে দিশেহারা হয়ে গেছে। এক এক সময় এক এক সিদ্ধান্ত নেয়। 2-3 ব্যাংক মিলে এক ব্যাংক করার সিদ্ধান্ত কিছুদিন আগে দিয়েছে, আবার কয়েকদিন পর আবার পরিবর্তন করে। তার মানে এই ব্যাংকগুলোতে যে টাকা পয়সা ছিল, জনগণের যে আমানত ছিল, সব লুটে পুটে খেয়ে ফেলেছে। কারা খেয়েছে? কারা লুটপাট করেছে? যারা ক্ষমতায় আছে তারা। এবং ক্ষমতায় বসানোর জন্য যে সমস্ত ব্যবসায়ীরা ইনভেস্ট করেছে, সে সমস্ত ব্যবসায়ীরা আজকে আমাদের দেশে ব্যাংকগুলো ধ্বংস করে ফেলেছে। তারা এই ব্যাংকের টাকা লুটপাট করে দেশে ইনভেস্ট করে নাই, দেশে বিনিয়োগ করে নাই, বরং তারা বাইরে বিভিন্ন দেশে তারা এই সমস্ত বাংলাদেশের টাকা পাচার করেছে, যে কারণে আজকে আমাদের দেশের অর্থনীতি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে রিজার্ভ শেষের পথে, আমদানি ব্যয় নির্বাহের জন্য আজকে রিজার্ভে টাকা নেই। এই অবস্থা আর বেশি দিন চলবে না। ওবায়দুল কাদেরও বলেছে তারা নাকি বেশি চাপে আছে। চাপে কেন থাকবেন? বিরোধী দল তো আন্দোলনে নাই, তাহলে আপনার কিসের চাপে? তারা চাপ হলো দেশের যে মূল যে শক্তি অর্থনীতি তারা সব লুটপাট করে খেয়ে ফেলেছে, তাদের লোকজন খেয়ে ফেলেছে। ব্যবসায়ীরা ব্যাংক লুটে নিয়ে গেছে। কোন ব্যবসায়ীরা? যে সমস্ত ব্যবসায়ীরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আজকে আমাদেরকে নতুনভাবে জেগে উঠতে হবে। আজকে বাংলাদেশে যাদেরকে প্রধান বিরোধী দল বলা হতো, তারাও আসলে কার্যত কোনো জনগণের পাশে বলিষ্ঠ কোনো ভূমিকা পালন করতে পারছে না, যে কারণে আজকে ক্ষমতাসীনরা যেভাবে যা খুশি তাই করতে পারছে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে দায়িত্ব নিয়ে মাঠে নামতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে দায়িত্বশীল ভূমিকা, দায়িত্বশীল আচরণ করতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করে এই দুঃশাসন বিরোধী, দুর্নীতি বিরোধী আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য দৃপ্ত শপথ গ্রহণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে শিক্ষা সিলেবাসের কথা বলা হয়েছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আমরা জানি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভারত থেকে বিভক্ত হয়েছে কেন? বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষের ধর্ম ইসলাম। ইসলামের ভিত্তিতে এটা আলাদা স্বতন্ত্র একটা ভূখণ্ড, আর নয়তো ভারতের সাথে থেকে যাওয়ার কোনো সমস্যা ছিল না। শুধু বাঙালি এই জন্যে এই ভূখণ্ড আলাদা হয় নাই, কারণ ভারতেও বাঙালিরা আছে কি নাই? পশ্চিমবঙ্গ বাঙালি আছে, আসামে বাঙালি আছে। অতএব আমরা আলাদা ভূখণ্ড, আমরা আলাদা জাতি, বাঙালি হিসাবে নই, আমাদের আলাদা দেশ। এই জন্য যে আমাদের আলাদা ধর্ম এখানে আছে, সেই ধর্ম হলো ইসলাম। ইসলাম টিকে থাকবে, আমাদের আলাদা জাতিসত্তা টিকে থাকবে, আমাদের স্বাধীনতা টিকে থাকবে, আমাদের টেরিটরি টিকে থাকবে, আমাদের সীমান্ত টিকে থাকবে। আর আমাদের যুব সমাজের মধ্য থেকে যদি ইসলামের চেতনা তুলে দেওয়া যায়, ইসলামের সংস্কৃতি মুছে ফেলা যায়, ইসলামের শিক্ষা মুছে ফেলা যায়, তাহলে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করা সহজ। এই কাজেই আজকে বর্তমান সরকার হাত দিয়েছে বাহিরের দেশ বিরোধী চক্রান্তের অংশ হিসাবে। আমরা যদি এটা মজবুতভাবে মোকাবেলা করতে না পারি, আমরা যদি এই ষড়যন্ত্র আমাদের ঠেকিয়ে দিতে না পারি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে। এই জন্যই আমরা এই শিক্ষা সিলেবাস বিরোধী, এই কারিকুলাম বিরোধী আন্দোলন আমরা করছি। আমরা আমাদের ভবিষ্যৎ বংশধরকে ধ্বংস করে দিতে চাই না। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন বাংলাদেশের ফরিদপুরে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা যদি ভারতে ঘটতো, ভারতে যদি কোনো মুসলমান যদি হিন্দুদেরকে প্রকাশ্যে গণপিটুনিতে হত্যা করত, তাহলে অবস্থা কি হতো আপনারা বুঝেন? ভারতে কোনো মুসলমান বসবাস করতে পারতো শান্তিতে? তারা রায়ট লাগায় দিত, গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিত। ঠিক না ভাই? কিন্তু ফরিদপুরের ঘটনার পর আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, বাংলাদেশের মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা আশা করেছিলাম যে সরকার এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম? সরকার সেভাবে কোনো তদন্ত করলো না,
এই ঘটনার পেছনে কারা এটা তারা জনসম্মুখে উন্মোচন করলো না, এ ব্যাপারে কোনো প্রেস নোটও দিল না। এবং শেষ পর্যন্ত তারা একটা আইওয়াশ করলো। আমরা দেখলাম ফরিদপুরের ডিসি তিনি ঘোষণা দিলেন চেয়ারম্যান এবং মেম্বারকে ধরতে পারলে পুরস্কার দিবে, অথচ চেয়ারম্যান মেম্বার তাদের সামনেই ছিল, তখন ধরে নাই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কিন্তু এত দুর্বল না, কি বলেন ভাইরা? অপরাধীকে ধরতে বেশি সময় লাগে না, কিন্তু এখনো পর্যন্ত মূল অপরাধীরা সেখানে ধরা পড়ে নাই। তাহলে আমরা কি বুঝতে পারি? এই ঘটনাটা পরিকল্পিত। এখানে ইসলামপন্থী শক্তিকে, মুসলমানদেরকে দুর্বল করার জন্য, মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। এবং একটি সাম্প্রদায়িক গোষ্ঠী তারা একটি এজেন্ডা নিয়ে বাংলাদেশে নেমেছে। তারা বিভিন্নভাবে শক্তি প্রদর্শন করছে। তারা পূজার কথা বলে অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে রাজপথে মিছিল করছে পূজার নামে। এটা কেন? নতুন করে কোত্থেকে এমন পূজা আসলো যে দাও, খুন্তা, ছুরি, বললাম এগুলো নিয়ে রাজপথে নামতে হয়? এমন পূজা তো আমরা অতীতে দেখি নাই। নতুন করে এসব পূজা আসলো কোত্থেকে? এগুলো খুঁজে বের করা দরকার। এসবের পিছনে কারণ কি, এগুলো উদ্ঘাটন করা দরকার। এসব উস্কানি যারা দিচ্ছে, এদের শক্তি কোথায়, শক্তির উৎস কোথায়, তা প্রশাসনকে খুঁজে বের করতে হবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে দেশটাকে ভালোবাসি, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু কারা ষড়যন্ত্র করছে তা খুঁজে বের করার দায়িত্ব সরকারের, প্রশাসনের। সংগ্রামী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা চাই বাংলাদেশের সকল নাগরিক তাদের অধিকার ভোগ করুক, কিন্তু বাংলাদেশে গত স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যেসব যারা ক্ষমতায় গিয়েছে তারা কেউই মানুষকে ভালোবাসে নাই, জনগণকে ভালোবাসে নাই, দেশকে ভালোবাসে নাই। তারা ভালোবেসেছে ক্ষমতা, তারা ভালোবেসেছে সম্পদ। ঠিক না ভাই? ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। আমরা কাউকে শত্রু মনে করি না। আমরা চাই সকল নাগরিক তাদের অধিকার ভোগ করুক, সকল দলের মানুষ তারা তাদের অধিকার ভোগ করুক। আওয়ামী লীগ যারা করে তারা তাদের অধিকার ভোগ করুক, তারাও শান্তিতে থাক, এটাও আমরা চাই। যারা বিএনপি করে তারাও তাদের অধিকার ভোগ করুক, তারা তাদের রাজনৈতিক অধিকার ভোগ করুক এবং তারাও শান্তিতে থাকে, এটাও আমরা চাই। জামাত, জাতীয় পার্টি যে যাই করে, আমরা চাই বাংলাদেশের নাগরিক যারা সকলেই শান্তিতে থাকুক। আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশে সকল রাজনৈতিক দল, সকল ধর্ম সবাই মিলে আমরা একত্রে বসবাস করি এবং বাংলাদেশে একটা সুস্থতার রাজনীতি ফিরে আসুক, আমরা এটা চাই। কিন্তু বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা বাংলাদেশের সুস্থতার রাজনীতি চায় না। এই জন্য তারা বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। অতএব আজকে আমরা বারবার বলবো, বাংলাদেশে কোনো বৈধ পার্লামেন্ট নেই। এখন যে পার্লামেন্ট আছে এটা অবৈধ পার্লামেন্ট। জনগণ এই পার্লামেন্ট বানায় নাই, জনগণ ভোট দিয়ে পার্লামেন্ট বানায় নাই। অতএব আমরা বলবো, যদি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান, যদি অর্থনীতি নিশ্চিত একটি মজবুত অর্থনৈতিক ব্যবস্থা চান, যদি সামাজিক অস্থিরতা যদি বন্ধ করতে চান, তাহলে বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন কোন নির্বাচনের ব্যবস্থা করুন। আপনার ক্ষমতা থেকে নেমে গিয়ে একটি নিরপেক্ষ ব্যবস্থা তৈরি করুন, যাতে জনগণ ভোট দিতে পারে, মানুষের মধ্যে হতাশা দূর হয়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে। আজকে বাংলাদেশে স্বাধীন কোনো সংবাদ মাধ্যম, গণমাধ্যম নাই। সবগুলো গণমাধ্যমকে তারা কুক্ষিগত করে নিয়েছে। কালো টাকার মালিকদের হাতে আছে গণমাধ্যম, চলে গিয়েছে, যে কারণে জনগণের ভাষায় গণমাধ্যমগুলো কথা বলতে পারে না, তাদেরকে টুটি চেপে ধরা হয়। আমরা বলবো, এই সরকার বাংলাদেশের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে, তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে। আজকে প্রথম আলো পত্রিকায় দেখলাম, বাংলাদেশে বর্তমানে 37 লক্ষেরও বেশি বিচারাধীন মামলা, প্রায় 40 লক্ষ মামলা বিচারাধীন। মামলার অভাব নাই, কিন্তু বিচারপতিরা কি করে, বিচার ব্যবস্থা কি করে জানি না। কিয়ামত পর্যন্ত এই মামলার যত্ন শেষ হবে না।
আর বিচারের নামে অবিচার হয়। বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, নির্বাহী বিভাগ ধ্বংস করেছে, এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, এবং বাংলাদেশের গণমাধ্যমকে ধ্বংস করেছে। সব কিছুকে ধ্বংস করে তারা এখন দেশটাকে ধ্বংস করে তারা এখন পালাবে। কোথায় পালাবে তা সেই ব্যবস্থাও তারা করে রেখেছে। বিভিন্ন দেশে সম্পদের পাহাড় করেছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমাদের কিন্তু যাওয়ার জায়গা নাই। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ভিটা বাড়ি সবকিছু সম্পদ যাই আছে এই দেশে, আমাদের দেশের বাইরে কিছু নাই, আমাদের পালানোর জায়গা নাই, আমাদের মাটি কামড়ে দেশে বসবাস করতে হবে। অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ হই। সকল রাজনৈতিক দলকে আমরা বলবো, যারা দেশের মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, আসুন ঐক্যবদ্ধভাবে একটি সুস্থ ব্যবস্থা আমরা তৈরি করি। আবার আমরা ঝাঁপিয়ে পড়ি দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, এই বলেই এবং সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। রাজশাহীবাসীকে ধন্যবাদ জানাই, রাজশাহী মহানগরবাসীকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই বিশাল সমাবেশের এখন সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা হুসাইন আহমদ। বক্তব্য রাখছেন মাওলানা হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকে বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দ্রুত বিচারের দাবিতে আজকে এই বিশাল সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক ও ধর্মীয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব গাজী হযরত মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ। উপস্থিত রয়েছেন আরও রাজশাহী জেলা ও মহানগরের সকল দায়িত্বশীল ভাইয়েরা। আমরা সকলেই জানি ইতিমধ্যেই আমাদের সামনে বক্তব্য রেখেছেন যুগ্ম মহাসচিব, সকল বিষয় ইনশাল্লাহ ক্লিয়ার করেছেন। এখন আমাদের সামনে সুস্পষ্ট হয়েছে সকল জাতিকে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ ছাড়া এদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কি কথা ঠিক না? সকল জাতিকে ঐক্যবদ্ধ ছাড়া এদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আজকে দেশের মানুষ যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলিম দেশ বাংলাদেশ, সেই দেশে মুসলমানরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, পদদলিত হয়। অথচ আজকে আমি মুসলমান, আমার মাথায় টুপি, আমার শরীরে পাঞ্জাবি, আমি দাবি করি মুসলমান, কিন্তু আমার ভাই মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান ভাই সেখানে শাহাদত বরণ করবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, সারা দেশের মানুষ মেনে নিবে, এটা সহ্য করা যায় না। অতএব সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তুলে আসতে হবে। পীর সাহেব চরমনাই যখন যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী যদি বাংলাদেশের মানুষ চলে,
আগামী দিনে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। অতএব রাজশাহীবাসীকে উদ্যত আহ্বান জানাবো, আমাদের শাইখের চরমাই যেভাবে কথা বলবেন, নির্দেশ দিবেন, আগামী দিনের সেই পথে আমরা পথ চলবো। সকলকে সেই পথে পথ চলার জন্য উদ্যত আহ্বান জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।